আজ আমরা কথা বলবো সাহিত্যের ইতিহাসে সবচেয়ে চমকপ্রদ আন্ডারডগ স্টোরিগুলোর একটা নিয়ে। এটি এমন এক ঘরানার গল্প যাকে শুরুতে রীতিমতো ছুঁড়ে ফেলা হয়েছিল, চরমভাবে প্রত্যাখ্যান করা হয়েছিল, কিন্তু শত শত বছর পর সেটি আবার ফিরে এসেছিল সমহিমায়। ভাবুন তো, কি ধরনের কবিতা লিখলে ড স্যামুয়েল জনসনের মতো কড়া সমালোচক বলতে বাধ্য হন যে সবচেয়ে ভিন্নধর্মী ধারণাগুলোকে জবরদস্তি করে একসাথে যুক্ত করা হয়েছে, মানে শব্দগুলোকে রীতিমতো ইয়োকড বাই ভায়োলেন্স বা জবরদস্তি করে বাঁধার মতো একটা তকমা দিয়ে দিলেন তিনি। চলুন দেখি ঠিক কী কারণে তিনি এতটা ক্ষেপেছিলেন। চলুন শুরুতেই মেটাফিজিক্যাল কবিতার মূল বিষয়টা একটু ঝালিয়ে নেওয়া যাক। ড জনসন কিন্তু কথাটা মোটেও প্রশংসা করে বলেননি। তিনি একটা টার্ম ব্যবহার করেছিলেন, ডিসকর্ডিয়া কনকর্ডস। এর মানে হল এমন সব বিদঘুটে আর অমিল জিনিসের মধ্যে মিল খোঁজা যা দেখে ১৮ শতকের পণ্ডিতদের রীতিমতো চক্ষু চরকগাছ হওয়ার জোগাড়। তাদের মনে হতো এসব কবিতার সাধারণ বুদ্ধি বা কমন সেন্সের একেবারে বাইরে। ব্যাপারটা আসলে কেমন তা একটা উদাহরণ দিলেই পরিষ্কার হবে, যাকে বলা হয় মেটাফিজিক্যাল কনসিট। ধরুন, প্রথাগত কবিতায় বলা হচ্ছে প্রেম হলো একটি প্রস্ফুটিত গোলাপের মতো। খুব সাধারণ, তাই না? কিন্তু জন ডান তার এ ভ্যালিডিকশন ফরবিডিং মর্নিং কবিতায় কি করলেন? তিনি প্রেমিক প্রেমিকাকে তুলনা করলেন জ্যামিতিক কম্পাসের দুটো শক্ত কাঁটার সাথে। একদমই আনকোড়া, মাথা ঘোরানো একটা বৈজ্ঞানিক তুলনা, যেখানে হৃদয়ের বদলে জায়গা করে নিয়েছে মগজ। এবার একটু পিছনের দিকে তাকানো যাক। এই অদ্ভুত নিয়ম ভাঙা স্টাইলটা আসলে তৈরি হলো কিভাবে? ১৬০০ থেকে ১৬৬০ সাল, সময়টা ছিল ভীষণ টালমাটাল। ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠন থেকে শুরু করে রাজা প্রথম জেমসের সিংহাসনে বসা, এরপর ভয়াবহ গৃহযুদ্ধ, আর সবশেষে রাজতন্ত্রের পুনরুদ্ধার। এতগুলো যুগান্তকারী ঘটনা মানুষের দৃষ্টিভঙ্গিকে খুব দ্রুত বদলে দিচ্ছিল, আর সেই প্যারাডক্সিক্যাল অ্যাংস্ট বা স্ববিরোধী উদ্বেগটাই সরাসরি গিয়ে পড়ছিল তাদের কবিতায়। শুধু কি রাজনীতি? একদিকে উইলিয়াম হার্ভে আবিষ্কার করছেন মানবদেহের রক্ত সঞ্চালন প্রক্রিয়া, অন্যদিকে চলছে গান পাউডার প্লট আর ধর্মীয় বিদ্রোহ। এলিজাবেথীয় যুগ থেকে জ্যাকোবীয় যুগে যাওয়ার এই সময়টাতে পুরনো কোনো নিয়মই আর টিকছিল না। সমাজ আর চিন্তাধারার এই বিশাল পরিবর্তনের ছাপ জন ডান, জর্জ হারবার্ট কিংবা অ্যান্ড্রু মার্ভেলের লেখায় না পড়ে পারেই না। বিজ্ঞান আর ধর্মের এক অবিশ্বাস্য ককটেল তৈরি হলো তাদের হাতে। আসল মজাটা কিন্তু লুকিয়ে আছে এই কবিতাগুলোর কনসেপ্ট, প্রখর বুদ্ধিমত্তা আর প্যারাডক্সের ভেতরেই। ভাবতে পারেন, কেউ একটা ছারপোকার কামড় নিয়ে কথা বলে তার প্রেমিকাকে প্রলুব্ধ করার চেষ্টা করছে। শুনতে বন্য মনে হলেও জন ডানের বিখ্যাত কবিতা দ্য ফ্লি-এর মূল প্রেক্ষাপট কিন্তু এটাই। ডান লিখছেন, এটি প্রথমে আমার রক্ত চুষেছে, এখন তোমার চুষছে, এবং এই ছাড়পোকার মধ্যেই আমাদের দুজনের রক্ত মিশে একাকার হল। মানে একটা বিরক্তিকর রোগজীবাণুর বহনকারী পোকাকে তিনি শারীরিক আর রোমান্টিক মিলনের চূড়ান্ত লজিক হিসাবে দাঁড় করিয়ে দিলেন। আবেগ আর তীক্ষ্ণ বুদ্ধির এমন মিশেল সত্যিই অবিশ্বাস্য। আরেকটা চমকপ্রদ উদাহরণ দিচ্ছি। আব্রাহাম কাউলির দ্য হার্ট ব্রেকিং কবিতায় একটা ভগ্ন হৃদয়কে তুলনা করা হয়েছে টুকরো টুকরো করা সাপ এবং একটা স্বৈরাচারী রাষ্ট্রের সাথে। হ্যাঁ, ঠিকই শুনেছেন। কবিতার লাইনগুলো খেয়াল করুন। পরাক্রমশালী সর্পপ্রেম, এই সুযোগে ছোট ছোট টুকরোতে কাটা পড়ল, এভাবেই দুর্ভাগ্যক্রমে আমার সম্রাট প্রেম এক স্বৈরাচারী রাষ্ট্রে পরিণত হল। বিশৃঙ্খল সেনাবাহিনী আর স্বৈরাচার, নিজের ভেতরের শূন্যতা বোঝাতে এতগুলো সাংঘর্ষিক চিত্র তিনি একসাথে জুড়ে দিলেন। প্রথাগত সাহিত্যিকরা কেন এসব পড়ে ভড়কে যেতেন তা নিশ্চয়ই আর বুঝিয়ে বলতে হবে না। আর এই ভড়কে যাওয়ার পরিণতিতেই শুরু হল তীব্র সমালোচনা, বিশেষ করে ১৮০০ শতকের পণ্ডিতদের সেই নির্মম আক্রমণ। অষ্টাদশ শতাব্দীর সাহিত্যের পরিবেশটা ছিল ভীষণ ছকে বাঁধা। সবকিছু হতে হবে একদম মেপে মেপে, নিয়মের মধ্যে। তাই আগের যুগের ওই বিশৃঙ্খলার অতিরিক্ত আবেগঘন কবিতাগুলো তাদের কাছে একেবারেই অগ্রহণযোগ্য ঠেকল। আর এই নিওক্লাসিক্যাল বা নব্য ধ্রুপদী নিয়মের সবচেয়ে বড় পাহারাদার ছিলেন ড স্যামুয়েল জনসন। তার লাইভস অব দ্য ইংলিশ পোয়েটস বইতে তিনি এই কবিদের আক্ষরিক অর্থেই ধুয়ে দিলেন। তার মতে এরা কোনো কবি নন, এরা শুধু নিজেদের পাণ্ডিত্য ফলাতে ব্যস্ত, আর এদের ভাষা হচ্ছে অর্থহীন এক ব্যাবিলনীয় অকভাষা। জনসনের অভিযোগগুলো ছিল বেশ কড়া। তার মতে এই কবিরা প্রকৃতিকে অনুসরণের চিরন্তন নিয়ম ভেঙেছেন, অস্পষ্ট কেতাবি জ্ঞানের প্রদর্শনী করেছেন, আর তাদের লেখায় কোনো খাঁটি আবেগ নেই। ছন্দগুলো শ্রুতিকটু। মোট কথা, অষ্টাদশ শতাব্দীর পরিমিতিবোধ আর যুক্তির মানদণ্ডে মেটাফিজিক্যাল কবিতা ছিল স্রেফ কিছু শব্দের জবরদস্তি, যেখানে সত্যিকারে কোনো প্রাণ নেই। কিন্তু গল্পের শেষ এখানেই নয়। বিংশ শতাব্দীতে এসে পুরো দৃশ্যপটটা যেন জাদুর মতো পাল্টে গেল। সাহিত্যিক ইতিহাসের এই মোড় ঘোরাটা আক্ষরিক অর্থেই ব্লকবাস্টার সিনেমার মতো।
1921 সালে H.J.C. গ্রিয়ারসনের মেটাফিজিক্যাল লিরিক্স অ্যান্ড পোয়েমস প্রকাশ, আর এরপরই T.S. ইলিয়টের সেই বিখ্যাত রিভিউ। ব্যাস, শুরু হয়ে গেল আধুনিকতাবাদী পুনর্জাগরণ। তারা আবিষ্কার করলেন আধুনিক জীবনের জটিলতা আর হতাশা প্রকাশের জন্য এই মেটাফিজিক্যাল স্টাইলটাই একেবারে পারফেক্ট। T.S. এলিয়ট একটা চমৎকার টার্ম সামনে আনলেন, ইউনিফাইড সেন্সিবিলিটি বা একীভূত সংবেদনশীলতা। ড. জনসন যেখানে এই কবিদের বুদ্ধিকে তাদের আবেগ থেকে আলাদা করে দেখেছিলেন, এলিয়ট সেখানে দেখালেন ঠিক উল্টোটা। এলিয়ট বললেন এই কবিদের সবচেয়ে বড় শক্তি হল চিন্তার অনুভূতিকে অবিচ্ছিন্নভাবে একীভূত করে ফেলা। ভেবে দেখুন কি দারুণ একটা টুইস্ট! 1800 শতাব্দীতে যেটাকে বলা হতো ভিন্ন ধর্মী ধারণাগুলোকে জবরদস্তি করে যুক্ত করা, অর্থাৎ একটা বড়সড় ত্রুটি, 20 শতাব্দীতে এসে সেটাই হয়ে দাঁড়ালো চিন্তার এক সংবেদনশীল উপলব্ধি বা সবচেয়ে বড় গুণ। আজকের দিনে আমরা মেটাফিজিক্যাল কবিতাকে যেভাবে মূল্যায়ন করি তা সত্যিই অভাবনীয়। তাদের মুখের ভাষার ব্যবহার, সেই সুদূর প্রসারী কনসিট, অসাধারণ লজিক্যাল স্ট্রাকচার আর প্রেম, মৃত্যু, ধর্ম নিয়ে গভীর মনস্তাত্ত্বিক বিশ্লেষণ সবকিছুই আধুনিক সমালোচকদের কাছে তুমুল প্রশংসিত। ক্লিন্থ ব্রুকস যাকে বলেছিলেন ল্যাঙ্গুয়েজ অফ প্যারাডক্স, ঠিক সেই স্ববিরোধী ভাষাই যেন শেষ হাসি হাসল আর জয় করে নিল পুরো সাহিত্য বিশ্বকে। সবশেষে আপনাদের জন্য একটা চিন্তার খোরাক রেখে যাই। খেয়াল করে দেখুন, সপ্তদশ শতাব্দীর সেই রাজনৈতিক বিশৃঙ্খলা আর বৈজ্ঞানিক আবিষ্কারের সাথে আজকের এই আধুনিক প্রযুক্তি নির্ভর আর কিছুটা বিশৃঙ্খল দুনিয়ার কিন্তু দারুণ মিল আছে। আমাদের মনের ভেতরের দ্বন্দ্বগুলো আজও ঠিক আগের মতোই জটিল। তাহলে কি আমরা মেটাফিজিক্যাল কবিতার সম্পূর্ণ নতুন একটা যুগের দোরগোড়ায় দাঁড়িয়ে আছি? উত্তরটা আপনাদের ভাবনার ওপরই ছেড়ে দিলাম।